আমরা ক্রিকেট নিয়ে এতটাই আচ্ছন্ন ছিলাম বা আছি যে আমাদের এখানে যে আমাদের বছরের সবচেয়ে বড় আয়োজনটা শেষ হয়ে গেল, এটা আসলে বলারই সুযোগ হলো না। এই দায় আসলে কারোর উপর দেওয়া যাবে না, আমাদেরই। আমরা যারা ওই ক্রিকেটের বাইরের ইস্যু নিয়ে কথাবার্তা বলা এগুলাতে ব্যস্ত থাকার কাজটা করলাম, খানিকটা আমরা অপরাধী হয়ে রইলাম। তবে সুবিধা হচ্ছে যে আমাদের ক্রিকেটাররা এবং আমাদের দর্শকরা যারা আর কি মূল সম্পদ, তারা ক্রিকেটেই থাকছেন। এটা খুব ভাল লাগছে যে শেষ পর্যন্ত বিপিএলটা ভালো ক্রিকেট হয়েছে এবং টুকটাক কিছু ঝামেলা, কিছু বাজে ব্যাপারের মধ্য দিয়েও একটা ভালো বিপিএল শেষ হয়েছে। একটা ভালো বিপিএল অনেকদিন পরে এই বিপিএলটাকে যেরকম ব্যাটে বলে লড়াই হিসাবেও ভালো বলবো আমরা, সেরকম তুলনামূলক বিতর্কও কম হয়েছে। মানে অক্রিকেটীয় ব্যাপার স্যাপার কম হয়েছে। হয় নাই তা না, বেশ হয়েছে, কিন্তু কম হয়েছে। সেই জায়গায় আমাদের জন্য বেশ বড় কিছু প্রাপ্তি আছে। প্রথমত আমি বলবো যে হান্নান সরকারের যে মাস্টার মাইন্ড, এই জিনিসটার একটা বিরাট জয় হলো। বিরাট জয় হলো। হান্নান ভাইরে নিয়ে আলাদা করে নিশ্চয়ই কথা বলা দরকার। একবার তো বিপিএল এর শুরুতে বলছিলাম, আরেকবার বলা দরকার বা হান্নান ভাইয়ের সঙ্গে কথা বলা দরকার যে হান্নান ভাইয়ের একটা জয় হলো, সেই সঙ্গে আমাদের কয়েকজন ক্রিকেটার শুরুর দিকে বাংলাদেশের ক্রিকেটাররা বিশেষ করে ব্যাটসম্যানরা যে খাবি খাচ্ছিল, সেইটা পার করে এসে বাংলাদেশের ক্রিকেটাররা দারুণভাবে জ্বলে উঠছে। দেখতে খুব ভাল লাগতেছে এই সিজনটা শেষে যে আমাদের এবার বিপিএল এর সর্বোচ্চ ৩ জন রান সংগ্রাহকই জাতীয় দলের ৩ জন খেলোয়াড়। এটা খুব ভাল লাগতেছে। বিপিএল ফাইনালে তানজিদ তামিম বড় আসরে বড় ম্যাচে নাকি পারে না, সে ফাইনালের মতো ম্যাচে সেঞ্চুরি করলো এবং যেখানে তাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল, সেখানে সে শেষ দিকে সে জ্বলে উঠলো। দুর্দান্ত ব্যাপার হলো। তা আমি একটু বিপিএলটা রিভিউ করি যে কি মানে ওরকম ক্রিকেটিং রিভিউ করব না, জাস্ট একটু কি কি ভালো জিনিস হলো সেই জিনিসগুলো একটু বলি, খারাপটাও ছোট্ট করে বলবো। ওই আশরাফুল ফিক্সিং কাণ্ডে যে বছর বিপিএল বন্ধ ছিল, তারপরে ২-৩ বছর বোধহয় বিপিএল শুধু বিপিএল হয়েছে। এইটা আর একদম শুরুর বছর দুটো এ বাদ দিলে বিপিএলটা বেশিরভাগ সময়ই মাঠের খেলায় থাকে নাই। বেশিরভাগ সময়ই কথা হয়েছে বেশি ফিক্সিং নিয়ে, তারপরে পেমেন্ট নিয়ে, খেলোয়াড়দের অসন্তোষ নিয়ে, এসব নিয়েই বেশি কথা হয়েছে। সে তুলনায় বলতেছে যে এবারে বিপিএলটা অন্যান্য বারের চেয়ে ভালো হয়েছে, কারণ এবার এই কথাগুলো তুলনামূলক কম হয়েছে। তুলনামূলক শব্দটা বলতে হচ্ছে কারণ কিছুটা তো হয়েছেই। প্রথম দিকে ওই যে চিটাগাং রয়্যালস দলটার মালিকরা নানা রকম তালগোল পাকায় ফেলাচ্ছিলেন, সন্দেহজনক কাজ কারবার করছিলেন, শেষ পর্যন্ত তারা নিজেরাই সারেন্ডার করে টিম বিসিবির দিয়ে চলে গেছেন এবং বিসিবি এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে, খুব সুন্দরভাবে। মানে এই ফাম্বলটা হতে দেয় নাই, বরং চিটাগাং রয়্যালস শেষ পর্যন্ত ফাইনাল খেলে ফেলছে। মানে এত সুন্দর ওই টিম দিয়েই, কিন্তু যে টিমটা অপরিকল্পিতভাবে কেনা হয়েছিল সেই টিমটা দিয়েই তারা সুন্দরভাবে টিমটারে ফাইনালে নিয়ে আসছে। সেই জন্য একটা বড় কৃতিত্ব পাওনা নিশ্চয়ই সুমন ভাইয়ের। আমি সুমন ভাইয়ের এই ক্রেডিটটা দিতে রাজি যে এই একই টিম, এটার সঙ্গে সুমন ভাই যুক্ত হওয়ার আগ পর্যন্ত টিমটা ফাম্বল করতেছিল। সুমন ভাই পরে যুক্ত হওয়ার পরে বিসিবির হয়ে পরে জিনিসটা খুব স্মুথলি তারা ফাইনালে চলে আসে। খুব ভালো ব্যাপার। এছাড়া ফিক্সিং নিয়ে একটু কথা এখনো হচ্ছে। ওই যে গত ২-৩ দিন আগেই রিয়াসাত আজিম একটা কন্টেন্ট করছে যে বিসিবির একজন পরিচালকের সক্রিয়তায় নাকি ফিক্সিং হচ্ছে। এটা নোয়াখালী নাকি এটার সঙ্গে জড়িত। আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু এই জাতীয় গুঞ্জন ওঠা, সে কিছু অডিও টডিও ওখানে প্রকাশ করছে। গুঞ্জন ওঠাও তো ভালো না, কিন্তু ব্যাপারটা ওরকম মহামারীর মতো হয় নাই। এটা সত্যি যে মহামারীর মতো হয় নাই যে প্রতিদিন সকালে উঠে ফিক্সিং এর খবর পাচ্ছি, প্রতিদিন সকালে উঠে নিউজ যত ছাপা হয় তার চেয়ে বেশি তো আমাদের কানে আসে, সেটা আসে নাই এবং আমরা ছাপাও খুব একটা দেখি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে পেমেন্ট নিয়ে তেমন কোনো সমস্যাই শুনি নাই। এবার দলগুলোর মালিকরা আর কিছু না হোক পেমেন্টের ব্যাপারে খুব ওস্তাদ ছিলেন, বরং টাকার গরম দেখাইছেন এরকম মালিক, সিলেটের মালিক, তার উপর লোকেরা খুব বিরক্ত হয়েছে। উনি বিব্রতকর ভাবে টাকা নিয়ে অহংকার করছেন। তাতে একটা সুবিধা হয়েছে, খেলোয়াড়রা টাকা থেকে বঞ্চিত হয় নাই। এত টাকা টাকা যে লোক করে সে ঠিক মতো টাকা দিয়ে দিচ্ছে। ঢাকার বোধহয় পেমেন্টে একটু সমস্যা হয়েছিল, ওটা ঠিক হয়ে গেছে। যাক, খারাপগুলো বলে ফেলছে। এখন ভালোটা বলি যে এবার বিপিএলটা যে পরিস্থিতিতে হলো, যত ওই যে শান্তর কথাটা ঘুরে ফিরে বলি, যে যতই আমরা বলি যে খেলোয়াড়রা বাইরে যা হচ্ছে কোনো কিছুতে মন দেবেন না, মাঠে ফোকাস করেন, আপনাদের জীবন ২২ গজে, আপনাদের জীবন ড্রেসিং রুমে, আমরা যাই বলি আপনারা মাথায় দিবেন না, এটা তো হয় না।
ভাই ওরা তো রোবট না, ওদের কাছে কোনো অন অফ সুইচও নাই যে ওরা ওইগুলোর নিউজ পেপারে পড়বে, কন্টেন্ট দেখবে, টিভিতে দেখবে, দেখার পরে সুইচটা অফ করে দিয়ে মাঠে খেলতে নেমে যাবে। এ হয় না রে ভাই, মানুষ তো। ফলে এই বাইরে যা যা হচ্ছে, বিশ্বকাপ নিয়ে যা যা হচ্ছে, প্রত্যেকটা জিনিস ওদের এফেক্ট করতেছে। এবং মাথায় রাখতে হবে যেখানে তো 15 জন খেলোয়াড় যাদের এই বিশ্বকাপে স্কোয়াডে নাম আছে, তারাও তো এই বিপিএলটা খেলতেছে। ফলে তারা তো একটা বিভৎস পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে আমাদের বিশ্বকাপ খেলা হবে কি না, আমরা কি ছিটকে গেলাম কি না। যাই বলি, বিশ্বকাপ খেলাটা তো একটা ছেলের, একটা ক্রিকেটারের জীবনের চরম পাওয়াগুলোর ভিতরে একটা। এই স্কোয়াডে এমন 1-2 জন খেলোয়াড় নিশ্চয়ই থাকবে, আমি প্রার্থনা করি সেরকম কেউ না থাক, যাদের এটাই প্রথম এবং শেষ বিশ্বকাপ হবে। মানে একটা বিশ্বকাপ মিস করা অনেকের জীবনের সব কিছু মিস হয়ে যাওয়া, অনেকের। ইনফ্যাক্ট ওই 15 জনের জীবনেরই অনেক বড় মিস। ফলে তাদেরকে ওই প্রচণ্ড দুশ্চিন্তা, ওই প্রচণ্ড কথাবার্তা, এগুলোর চাপ নিয়ে মাঠে খেলতে এসে সেই জায়গাটায় খেলোয়াড়দের বিরাট একটা ধন্যবাদ দেই। দেখেন, খেলোয়াড়দের ধন্যবাদ দিলে আপনারা আবার কোয়াবের সঙ্গে মিলায় ফেলেন না। খেলোয়াড়দের বলতে আমি ইন্ডিভিজুয়াল ক্রিকেটারদের কথা বলতেছি, যারা এত কিছুর মধ্যেও বিউটিফুল পারফর্ম করছে। এবং শুরুর দিকে তো এরা পারফর্ম করতে পারতেছিল না, একদমই পারতেছিল না। আমি বোধহয় একটা কন্টেন্ট করছিলাম পারফরমেন্স নিয়ে, সেখানে দুশ্চিন্তাও প্রকাশ করছিলাম যে কেন আমাদের ন্যাশনাল টিমের ব্যাটসম্যানরা একদমই রান পাচ্ছে না। এটা নিয়ে আমাদের সবার দুশ্চিন্তা হচ্ছিল। এটা নিয়ে কথা তো এবছর কেউ বলার টাইম পায় নাই, কিন্তু সবাই কম বেশি বুঝতেছিল এবং দুশ্চিন্তা করতেছিল যে কই আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স কই। সেখানে আমাদের ক্রিকেটাররা দারুণভাবে জ্বলে উঠছেন, দারুণভাবে শেষ দিকে। দেখেন, সর্বোচ্চ রান সংগ্রাহক ইমন, এবং সে তার ইউজুয়াল ওপেনিং ছেড়ে 4 নম্বরে এসেই সর্বোচ্চ রান সংগ্রাহকটা হয়েছে। আবার তানজিদ তামিম শুরুতে রান পাচ্ছিল না, তানজিদ তামিম শেষ দিকে এসে মাঝে একটা বোধহয় 70 অড ইনিংস খেললো, আর ফাইনালে এই পেশার সিচুয়েশনে সেঞ্চুরি মেরে দিল। এই ছোট তামিমকে নিয়ে একটা অভিযোগ হচ্ছে যে ওকে অবশ্য এখন ছোট তামিম বলা যাবে না, মেজর তামিম হয়ে গেছে, কারণ ছোট তামিম আমার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতেছে। সে আবার হচ্ছে সেখানে কালকে ম্যাচ উইনিং নক খেলছে, সে আন্ডার 19 ক্যাপ্টেন। ফলে তামিম তো এখন অনেক বড় তামিম, মেজো তামিম, ছোট তামিম, তাহলে এটাকে মেজো তামিম বলা যাক তানজিদ তামিমকে। ওরে নিয়ে একটা অভিযোগ সবসময় যে ও বড় মঞ্চে পারফর্ম করতে পারে না। তো এটা বড় মঞ্চ আপনি স্বীকার করবেন কিনা জানি না, স্টিল ইটস এ ফাইনাল, ইটস এ ফাইনাল। সে ফাইনালে সেঞ্চুরি করা, সেটা বিরাট ব্যাপার। সবচেয়ে বড় কথা, হৃদয়। হৃদয় তো গত, আমি মাঝে একটা কন্টেন্টে বলছি যে ও তো বেশ নিন্দিত ছিল। সেটা হচ্ছে ওর স্ট্রাইক রেটের কারণে এবং মাঠের বাইরের কিছু ব্যাপার স্যাপারের কারণে। সেখানে ও হচ্ছে ঠিক ইমনের উল্টো কাজটা করলো। মানে ইমন যেমন নতুন বল ছেড়ে মিডল অর্ডারে এসে দারুণ রান পেয়েছে, ও মিডল অর্ডার ছেড়ে ওপেনিংয়ে চলে গেছে, নতুন বলে ও রান পাইছে। মানে এই 3টা ছেলের রান পাওয়াটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। লিটনও শেষ দিকে এসে কম বেশি রান পাইছে, কম বেশি না, কম রান পাইছে। ওকে, এটা ওকে আমাদের জন্য নট ব্যাড। এই টপ পর্যায়ে যে টপ 4-5 যে কিছু রানের মধ্যে আছে, এটা খুব ভালো। বোলিংয়ে খুব বড় খবর হচ্ছে আমাদের শরীফুল। শরীফুলের এই প্রত্যাবর্তনটা খুব দরকার ছিল। শরীফুল দেখেন 2024-এ আমাদের সেরা বোলার ছিল। সেখান থেকে পরিস্থিতি এমন হলো ওর ওই ইঞ্জুরিটার পরে যে পিছাইতে পিছাইতে ছেলেটা রেগুলার 11-এই জায়গা পায় না। আসলেই না পাওয়ার মতো ছিল। কারণ ওর যে মূল মাস্টার স্ট্রোকটা সেটা দিতে পারতেছিল না। ওই যে আঙুল দিয়ে একটু বল টুইক করে সুইং করানো, ভেতরে ঢোকানো, ওই কাজগুলো করতে পারতেছিল না। সেগুলো দারুণভাবে ফিরায় আছে। আর হচ্ছে অত্যন্ত বোরিং বোলিংটা করতে পারতেছে। ওর যেটা খুব বড় স্ট্রেংথ। এই জাতীয় পেসারের এই যে বোলিং করা, মানে নির্দিষ্ট জায়গায় হিট করে যাওয়া বলের পর বল, এটা খুব বড় ব্যাপার। সেটা পুরস্কার পাইছে। সে বিপিএল এর ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছে, 26টা উইকেট নিয়ে নিছে। তাসকিনের টপকায় গেছে। ওকে, তাসকিনটা একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হয়ে গেল ইনজুরি এবং তাসকিনের ফর্ম মিলায়। বাকিরা ওকে, বাকিরা ওকে। আমি মনে করি এই অবস্থায় আমরা যদি বিশ্বকাপ, আমি এখনো আশা করি যে আমরা বিশ্বকাপ খেলবো কোথাও না কোথাও। তো আমরা বিশ্বকাপ খেলতে গেলে তাসকিন যেহেতু ইনজুরিতে আছে, তাসকিনের রিপ্লেসমেন্ট, এবং সেটা খুব ভালো হতে পারতো যদি ওই যে রিপন মন্ডল ছেলেটা রেগুলার 11 পেত। সেইটা আবার মুশকিল হলো, ছেলেটা রেগুলার 11 পেল না, ফলে ওর পিছনে যে খুব বড় বাজি ধরবো সেটাও উপায় নেই। যাই হোক, রিপ্লেস করার আরও ছেলে পেলে আছে। আমি মনে করি তাসকিনকে এবার বিশ্বকাপে ড্রপ করা উচিত। শেষ পর্যন্ত পারফরমেন্সটা যা দাঁড়ালো, সব মিলায় বিপিএল এর সেরা আকর্ষণ ছিল নিশ্চয়ই মেহেদী, নিশ্চয়ই মেহেদী। যদিও ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা ইয়ে পাইছে, শরীফুল পাইছে। আমি শরীফুলের পাওয়াতে অত্যন্ত খুশি হয়েছি, বরং শরীফুলের পাওয়াতে এই অর্থে খুশি হয়েছি যে তার ওই যে একটা ঘোষণা আছে,
সে কোনো ম্যাচ সেরা বা ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পেলে টাকাটা চলে যাবে তার ওই গ্রামে, তার ওই গ্রামের যে গ্রাম এবং আশেপাশে এলাকার দরিদ্র ফ্যামিলিগুলোতে টাকা চলে যায়। এইটা যে কত বড় একটা ব্যাপার। ফলে আমি চাই যে ও কোনো কিছু না করলেও যেন প্রতিটা টুর্নামেন্টে, প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হবে, প্রতিটা টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে। এটা আবেগের চাওয়া, কিন্তু প্রকৃতপক্ষে এই বিপিএল এর সবচেয়ে বড় একক নায়ক মেহেদী। মেহেদীর ব্যাপারটা এমনিতেই মেহেদী আমরা সবসময় বলি বাংলাদেশের টি-20-তে সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার। ব্যাটে, বলে, কিন্তু এবারের মতো করে মেহেদী এটা দেখাইতে পারে নাই। বলে তো সে ভালো করবেই। কারণ এই টি-20 এখনকার যে খেলাটা এটা মেহেদীর মতো সুন্দর করে কোনো স্পিনার বাংলাদেশে তেমন বোঝে না। ফলে ও এটা বল দিয়ে ডমিনেট করবেই। ব্যাট দিয়েও সে অনেকগুলো ম্যাচ একা বের করে আনছে। এটা দুর্দান্ত ব্যাপার। সবচেয়ে বড় কথা যে জিনিসটা সে আগে খুব একটা করে নাই। ওকে আগে কোনো লেভেলে ক্যাপ্টেন্সি করছে? আমি রিকল করতে পারতেছি না। ও ক্যাপ্টেন্সি করে টিমটাকে ফাইনালে নিয়ে আসছে। যতই বললি যে এর পেছনে সুমন ভাইয়ের অবদান আছে, বিসিবির অবদান আছে, কিন্তু ও এই ভাঙাচোরা একটা ব্যালান্সহীন একটা টিম, ভারসাম্যহীন একটা টিম এটাকে ফাইনালে নিয়ে আসছে। শেষ পর্যন্ত ট্রফি জিততে পারে নাই বললে তো ওর এই কৃতিত্ব ম্লান হয়ে যাইতে পারে না। ফলে এবার বিপিএল এর সবচেয়ে উজ্জ্বল ছেলে মেহেদী। এইটা এবং সেটাও সুবিধা হচ্ছে যে সেও আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার। সেক্ষেত্রে আমাদের সব মিলে বিপিএল এর প্রাপ্তি অনেক। ন্যাশনাল টিমের বাইরেও যারা ভালো পারফর্ম করছে সেটা খুব ভাল লাগছে। রাজশাহীর ব্যাপারটা খুব ভাল লাগছে। কেমনে কি করে রাজশাহী ঘুরে ফিরে অনেকগুলো রাজশাহীর ক্রিকেটাররে এক করে ফেলছিল। এই জিনিসটা আজকে সকালে উঠে আমার মনে হচ্ছে যে রাজশাহী তো আসলে রাজশাহী টিম হিসাবেই খেলছে। ফলে ওরা জিতবে না, জিতবে কে? রাজশাহীর প্রতি অনেক অভিনন্দন থাকলো। মুশফিকের যে এই যে ফিলোসফার সিস্টেম পরশ পাথর, এই যে ব্যাপারটা যখন যে টিমে থাকে সেই টিম চ্যাম্পিয়ন হয়। একসময় মাশরাফি ছিল এটা, এখন মুশফিকের আসছে। আশা করি নেক্সট বিপিএল এ সব দলের আগে, সব দল সব খেলোয়াড়ের আগে মুশফিককে কেনার জন্য ঝাঁপাবে। যে আর কিছু না হোক মুশফিক টিমে থাকলে ওই টিম চ্যাম্পিয়ন হবে। এ সবার জন্য শুভেচ্ছা থাকলো, হান্নান ভাইয়ের জন্য বিশেষ ধরনের শুভেচ্ছা থাকলো, প্রত্যেকের জন্য ভালোবাসা। বিপিএল এর এই পারফরমেন্সটা থাকুক। অবশ্যই এর মধ্যে সবচেয়ে বড় আলোচ্যটা আমরা মিস করে গেছি, মানে আমি মিস করে গেছি, সেটার জন্য খুব বেশি অপেক্ষা করব না। হোপফুলি সন্ধ্যায় কথা বলবো আমাদের রিশাদ কিভাবে অস্ট্রেলিয়া জয় করে ফিরতেছে, মানে একজন বঙ্গ সন্তান অস্ট্রেলিয়া জয় করে ফেললো। এই জিনিসটা আমরা বিকালে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।